প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন এম আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। রয়েছেন ডাক্তার সায়ন্ত সাখাওয়াত, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত। ধন্যবাদ। আমরা শুরুতে যেতে চাই এম আবদুল্লাহর কাছে। প্রফেসর ইউনূসের পদত্যাগের খবর নিয়ে সারা দেশে একটা অস্বস্তি, উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হয়েছিল। এখন সেটা স্থিমিত হয়েছে, কিন্তু ইতিমধ্যে মানুষের কাছে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে গেছে। কারা কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ প্রয়োগ করার জন্য সক্রিয় হয়ে উঠেছিল, কেন তারা প্রফেসর ইউনূসকে সরাতে চেয়েছে, এখন সবার কাছে তা স্পষ্ট। আমরা দেখছি সরকারও কঠোর অবস্থান নেবে বলে ঘোষণা দিয়েছে, এবং আপনারা নিশ্চয়ই সেই বিবৃতিটি দেখেছেন, যে বিবৃতিটি প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো হয়েছে শনিবার। সেখানে স্পষ্ট বলা হয়েছে, যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এর মানেটা হলো যে জনগণকে সঙ্গে নিয়ে সরকার সবকিছু করতে চাইছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই বিশ্বাস রয়েছে জনগণ তাদের সঙ্গে আছে। কি বলবেন আপনি? পক্ষকাল ধরেই আসলে আমাদের এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে। যদিও সেই 5ই আগস্টের পর থেকে, 24-এর 5ই আগস্টের পর থেকেই পরাজিত পতিত যে শক্তি, ফ্যাসিবাদী শক্তি, তারা ফেরার জন্য নানান ধরনের ফন্দি ফিকির, নানান ধরনের অস্থিতিশীল পরিবেশ, নানান ষড়যন্ত্র, প্রতিবিপ্লব, এগুলা সব চেষ্টাই কিন্তু এর মধ্যে হয়েছে। তো সেই চেষ্টাগুলো বিফল হয়েছে এবং সেটা ব্যর্থ করে দিতে পেরেছেন অত্যন্ত বিচক্ষণতার সাথে, দূরদর্শিতার সাথে, সাহসের সাথে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে এবং তার সঙ্গে যারা আছেন তারা। একটি কথা আমরা ভুলে যাচ্ছি যে আমরা কোন পরিস্থিতিতে এই দেশটাতে পরিবর্তনটা এসছে এবং কোন পরিস্থিতিতে ডক্টর ইউনূস এই দায়িত্বটি নিয়েছেন, এটাই আমরা ভুলে যাচ্ছি অল্প সময়ের ব্যবধানে। এটাই সবচেয়ে দুঃখজনক জায়গা আর কি। এবং এইভাবে কেউ দায়িত্ব নিয়ে দেশটা অলরেডি আমরা প্রায় 10 মাসের কাছাকাছি আমরা দেশটা চলতে দেখলাম ডক্টর ইউনূসের নেতৃত্বে। তো এইভাবে একটি দেশকে এই 10 মাস 9 মাস চালিয়ে নেওয়া যাবে, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করতে পারি নাই যখন দায়িত্ব গ্রহণ করছিলেন। কিন্তু তারপরও কিন্তু আমরা 9.5 মাস 10 মাস দেশটা একটা এবং এটা মোটামুটিভাবে আমরা বলতে হবে যে অর্থনৈতিক দিক থেকে বা অন্যান্য দিক থেকে শুধুমাত্র দাবি দেওয়ার যে বহর, দাবি দেওয়ার মাধ্যমে বাংলাদেশের দাবির বহর নিয়ে রাজপথে অস্থিতিশীল এবং বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে মানুষকে ভোগান্তি সৃষ্টি করা ছাড়া বাকি সব ইন্ডিকেশন কিন্তু আমি মনে করি পজিটিভ। ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়টি আসে মূলত গত বৃহস্পতিবার সামনে আসে। যদিও এটা 2-3 দিন আগে থেকে আমি মানে একটু একটু আভাস পাচ্ছিলাম যে কিছু কিছু ইস্যুতে তিনি অত্যন্ত বিরক্ত, ক্ষুব্ধ। এটা আরও 2-1 দিন আগে থেকে ব্যক্তিগতভাবে আমি খোঁজ খবর পাচ্ছিলাম, কিন্তু সেটা সাধারণ মানুষের কাছে বা দৃশ্যপটে আসে মূলত বৃহস্পতিবার বিকেলের দিকে। এবং তার আগের ঘটনাটা কি? ঘটনা হচ্ছে যে আমরা তার আগে একটা সপ্তাহ একটা সিটি কর্পোরেশনের মেয়র পদের চেয়ারটা নিয়ে বেশ খানিকটা আন্দোলন চলেছে। কিছু কিছু ক্ষেত্রে যদি এই বিষয়গুলো নিয়ে আর একটু গার্ডেড ওয়েতে হ্যান্ডেল করা হতো, তাহলে মানুষকে 10-12 দিন এ ধরনের ভোগান্তি একদম ঢাকার একদম প্রাণ কেন্দ্রে কাকরাইল, মৎস্য ভবন, এই এলাকাগুলো এভাবে যদি কলাপস হয়ে যায়, পুরো ঢাকাকে কিন্তু কলাপস করে। তো সেই কষ্টের মধ্যে একটা পর্যায়ে সেটা হাইকোর্টের একটা রিট খারিজ হওয়ার মধ্য দিয়ে সেখান থেকে বের হওয়ার একটা রাস্তা বের হলো। সেটা কতটা সঠিক, ন্যায্যতা, সেটা নিয়ে অনেক কথা আছে। কিন্তু এই রিট খারিজের মধ্য দিয়ে যখন এই বিরোধটার একটা জায়গায় যাওয়া গেল, কিন্তু তখনও ঘোষণাটা আসলো যে না, এই মেয়র পদই আমার কাছে মুখ্য ছিল না, এখন 2 উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং রোডম্যাপ না দেওয়া পর্যন্ত আমরা ডিসেম্বরের নির্বাচনের রোডম্যাপ না দেওয়া পর্যন্ত ছাড়বো না। এই ঘোষণাটা শুনে সত্যিকার অর্থে আমি
কিছুটা হতবাক হয়েছি। ইশরাক অত্যন্ত, আমি এর আগেও আপনাদের জি জি বলেছেন। অত্যন্ত জনপ্রিয়, তার তার যে সাহসিকতা, তার যে কর্মী বান্ধব যে নেতৃত্ব, এটা কিন্তু আমাদের অনেককে মানে কিন্তু আকর্ষণ করেছে। এবং আমরা দীর্ঘ সময়ে যখন আপোসকামিতার জায়গাগুলো দেখেছি, তার বিপরীতে একজন তরুণ নেতৃত্ব যখন এভাবে সাহসিকতা নিয়ে কর্মীদের প্রতি তাদের দরদ নিয়ে নেতৃত্ব দিতে আসে, তখন এটাকে আমরা সাধুবাদ জানাই। এবং কিন্তু আমার মনে হয়েছে ইশরাক যে সব স্বেচ্ছায় নিজের মতো করে করতে পেরেছেন, এখানে কিন্তু তা না। এর পেছনে কলকাঠি নাড়া হয়েছে এবং ইশরাককে রাস্তায় ধরে রাখার জন্য একটা চেষ্টা পর্দার আড়ালে থেকে হয়েছে। তারই ফল হচ্ছে যে ডক্টর ইউনূস ইশরাক যখন এই ঘোষণাটি দিলেন, প্রকৃতপক্ষে তখন উপদেষ্টা পরিষদের একটা সভা চলছিল। জি। সেখানেই কিন্তু ডক্টর ইউনূস অত্যন্ত ক্ষোভ প্রকাশ করলেন এবং অসন্তোষ প্রকাশ করে, বিরক্তি প্রকাশ করে সেখানে তার সহকর্মীদের বললেন, আমি আর কন্টিনিউ করতে চাই না, আপনারা আমাকে ছেড়ে দেন এবং আপনারাও সিদ্ধান্ত নেন কি করবেন। তো এরকম একটা পরিস্থিতি, এটা যখন বাজারে আসে, তারপরের পরিস্থিতি তো জি, আমরা জি। জানি যে সবার মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা। ডক্টর ইউনূস নিয়ে আমি ভার্চুয়াল জগতে কাউকে মানে এ ধরনের প্রতিক্রিয়া জানাতে দেখলাম, যদিও বেশিরভাগ মানুষই এ নিয়ে চরমভাবে উদ্বিগ্ন ছিল এবং তারা একমত ছিল ডক্টর ইউনূস যদি এই মুহূর্তে তার পদ ছেড়ে যান, তাহলে দেশে যে সংকট তৈরি হবে, এটা ভয়াবহ ধরনের এক আমরা ধরনের দেখলাম আওয়ামী লীগ এবং ভারতীয় মিডিয়ায় ব্যাপক উল্লাস। ব্যাপক, তাদের মধ্যে ভারতীয় মিডিয়া তো এই ধরনের একটি খবরের জন্য উন্মুখ হয়েছিল, তারা উল্লাস প্রকাশ করবে, এটা খুবই স্বাভাবিক। আওয়ামী লীগ তো এ ধরনের এটার নেপথ্যের কারিগর, সেই জন্য তারা খুশি হবে, সেটাও খুবই অস্বাভাবিক বিষয় না। কিন্তু আমরা দেখলাম কিছু নির্বোধের মতো যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদেরও কারো কারো মধ্যে দেখলাম, আরে ডক্টর ইউনূস যে দেশে নাই, সে দেশ কি চলছে না, ডক্টর ইউনূস বিকল্প চলে গেলে বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে না, এই জাতীয় কমেন্টগুলো করতে দেখেছি। কিন্তু বাস্তবতা কি তাই? বাস্তবতা তাই নয়। তার কারণে যে আমরা কত ঝড়-ঝাপটা এর মধ্যে মোকাবেলা করে এখনো পর্যন্ত টিকে থাকা সম্ভব হয়েছে। তো সুতরাং আমরা দেখলাম যে তিনি ক্ষুব্ধ হয়ে এটা জানালেন। তারপরে একটু নড়ে চড়ে বসলো। তাৎক্ষণিকভাবে বিষয়টা বিভিন্ন দিক থেকে যখন সক্রিয়তা দেখলাম, তখন কিন্তু ইশরাক অল্প সময়ের মধ্যে সেই কর্মসূচি, পরবর্তী যে কর্মসূচি ঘোষণা করেছিলেন, সেটা প্রত্যাহার করে সরে গেলেন। যদিও তিনি 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছেন, আলটিমেটলি সেটা আর তিনি ফলো করেন নাই। গত বছর আগস্টে আমরা 8 তারিখে যেভাবে ঐক্যবদ্ধভাবে একটা এ ধরনের একটি সরকার গঠন করতে পেরেছি, বর্তমানে আমাদের মধ্যে যে ধরনের বিভাজন, সেই জায়গাতে একটা জায়গায় এসে আমাদের একটা সরকার, নতুন একটা সরকার ডক্টর ইউনূসকে রিপ্লেস করা বা এই ধরনের একটি সরকার রিপ্লেস করার মতো অবস্থা আমাদের মধ্যে নেই। এই বাস্তবতাটা যদি আমরা না মানি, না বুঝি, তাহলে সেটা আত্মঘাতী হবে। সায়ন্ত সাখাওয়াত, শনিবারে প্রধান 3 রাজনৈতিক দল সঙ্গে যে বৈঠকটি হলো, আমরা লক্ষ্য করলাম সেই বৈঠকটিতে বসার আগে সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে গিয়েছে। উপদেষ্টা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে এবং পরবর্তী দেখলাম যে মিটিংটি শুরু হওয়ার আগেই প্রেস উইং থেকে বিবৃতি দেওয়া হলো, যেটা আমরা এতক্ষণ বলছিলাম। আমরা দেখলাম যে বিএনপি স্থায়ী কমিটির মিটিং হলো, তারপরে মিটিংয়ে গিয়েছে। জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার মিটিং হয়েছে, তারপরে গিয়েছে। এরপর রাত্রে গিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বিএনপি তার অবস্থান থেকে সরে আসে। মূলত তারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে। আরো নির্দিষ্ট করে বলতে গেলে তারা 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন, ডক্টর খলিলুর রহমান, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম। এবং এখানে একটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিএনপি এবং জামাতের সঙ্গে যখন প্রধান উপদেষ্টা বৈঠক করেন, সেই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, আর ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যার পদত্যাগ দাবি করতেছেন তাদের। আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যখন বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বেরিয়ে আসলেন, তখন সংবাদ সম্মেলনে কোনো একজন নেতার আচরণ নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হলো, এই যে পরিস্থিতিটা উদ্ভব হলো কেন, এটা না হলে ভালো হতো। আমাদের কোনো গোষ্ঠীর কিছু ভুল পদক্ষেপ অথবা রাজনৈতিক কৌশল
আমি জিতবো, আমাকে এইখানে শক্ত অবস্থান নিতে হবে, এরকম আকাঙ্ক্ষা থেকে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে, যেটি খুবই অনাকাঙ্ক্ষিত ছিল। দ্বিতীয় কথা হলো, যে আলোচনাটাকে আপনার সামনে আনলেন, যে প্রধান উপদেষ্টার পদত্যাগ এবং তার পদত্যাগ করানোর পেছনে কারা কলকাঠি নাড়ছিল, এইটা এবং সরকারের তরফ থেকে উপদেষ্টা পরিষদ থেকে যে বিবৃতি, একটা প্রচ্ছন্ন থ্রেট, এইটাও আমার মনে হয় একটু বাড়াবাড়ি হয়েছে, এই অর্থে যে প্রধান উপদেষ্টার বিকল্প নাই, এটা সবাই জানে, এবং তার পদত্যাগ কোনো পক্ষ থেকে চাওয়া হয়নি। বরং সরকারের মধ্যে সরকার তৈরি হয়েছে বলে কেউ কেউ কোনো কোনো পক্ষ মনে করতে পারে, এবং তাদের কিছু আচরণে কিছু পক্ষপাতমূলক বিষয় সামনে যখন আসে তখন নিজেদের মধ্যে দূরত্ব বাড়ে। সেই দূরত্ব বাড়ার অংশ হিসেবে সরকারের কোনো কোনো উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে, যেমন স্পষ্টভাবে বিএনপি 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। আপনি দেখেন, ইশরাকের ইস্যুটা কোনোভাবেই এনসিপির ইস্যু না। ইশরাকের ইস্যুটা হচ্ছে ইশরাক ভার্সেস তাপস, ব্যারিস্টার তাপস, যে আওয়ামী ফ্যাসিবাদের শক্তি হিসেবে অবৈধভাবে নির্বাচনে যে দখল করে নিয়েছিল, সেইখানে আদালত তাপসকে অবৈধ ঘোষণা করে ইশরাকের পক্ষে রায় দিয়েছে। গেল এক। দ্বিতীয় হলো, সেই রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আদালতে আপিল না করে তার একটা গ্যাজেট প্রকাশ করেছে। আদালতে আপিল করার অর্থটা কি দাঁড়ায়? অর্থ দাঁড়ায় এই যে এই ইশরাকের পক্ষে রায় না গেলে ব্যারিস্টার তাপসের পক্ষেই রায়টা যায়। সেটাও নির্বাচন কমিশনের জন্য সঙ্গত হতো কিনা, এবং তারা ব্যাখ্যা দিয়েছে আইনগতভাবেই তারা এই আপিল করতে পারে না। তৃতীয় বিষয় হচ্ছে, যখন আপনার আদালত রায় দিল, নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করলো, তারপরে বিশেষ একটা সময় প্রায় 1 মাস ধরে তার শপথ পড়ানো হলো না। এই শপথ পড়ানোর দায়িত্বটা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগের। ওই বিভাগের দায়িত্ব হচ্ছে এনসিপি ঘনিষ্ঠ ছাত্রদের প্রতিনিধি একজন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই ক্ষেত্রে বিএনপির সন্দেহ, বিশেষ করে ইশরাক এবং তার সমর্থকদের সন্দেহ ওইভাবে গেল যে উত্তরে যেরকম একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তার মাধ্যমে আসিফ মাহমুদ বা তার ঘনিষ্ঠ এনসিপি তারা প্রভাব বিস্তার করবে, সেই রাজনৈতিক হিস্সা থেকে দক্ষিণে হয়তো ইশরাককে এই পদে তারা কোনোভাবে অ্যালাউ করতে চায় না। এই হলো দ্বন্দ্বের শুরু। তারপরে নানামুখী আলাপ আলোচনা এটা হলো। এখন দ্বন্দ্বটা হলো ইশরাক, তার সমর্থক বা বিএনপির একটা লোকাল অংশ ভার্সেস মন্ত্রণালয় বা তার দায়িত্বে আসিফ, এবং তার সঙ্গে জড়িয়ে গেল এনসিপি। এর উপরে কি সরকারের কোনো অভিভাবক ছিল না, যারা দুই পক্ষকে আলোচনা করে একটা সমাধানের দিকে যেতে পারত? এই যে 1 সপ্তাহব্যাপী ইশরাকের সমর্থকরা যে নগর ভবন ঘেরাও করে আন্দোলনটা করলো, সরকার চুপ করে না দেখে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি কেউ গুরুত্বহীন না। ইশরাক অত্যন্ত জনপ্রিয়, তার বাবার পরিচয়, তার নিজের পরিচয়, তার সাহসিকতা, তার নতুন রাজনৈতিক চিন্তাধারা সবকিছু মানুষকে আকৃষ্ট করে। সেরকম একজন নেতা অবিবেচক না আসে কখনোই, কোনো রাজনৈতিক কর্মসূচি, কোনো ভূমিকায় ইশরাককে অবিবেচক ভূমিকায় আমরা দেখিনি। তাকে ডেকে যদি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টাকে ডেকে একটু সিনিয়ররা বসে বলতেন যে সমস্যাটা কোথায়, আলোচনা করে মিট করি, ইশরাককে শপথ পড়াতে হবে, আচ্ছা পড়ানো হবে, না পড়ানো হলে বাবা তোমাকে এই কারণে পড়ানো যাচ্ছে না, আলোচনা, সে আলোচনাটা আমরা দেখিনি। যদি আলোচনাটা হতো তাহলে এটা এত দূর এগোতো না। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, এনসিপি, জামাত ইসলাম মিটিং করলো। মিটিংয়েও কেউ কিন্তু প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেননি। 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। এর পাশাপাশি আর একটা জিনিস যেটি উল্লেখ কম হচ্ছে, সেটি হচ্ছে বিএনপির ওই 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবির যৌক্তিক কারণ দেখিয়ে তারা এই যে বললাম প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপটে করলো, তার জবাব না দিয়ে এনসিপির গুরুত্বপূর্ণ নেতা অত্যন্ত শিষ্টাচার বহির্ভূতভাবে সরকারের সিনিয়র 3 জন উপদেষ্টা, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহকর্মী, বিশ্বস্ত এবং যোগ্য মানুষ, সেই রকম 3 জন, তাদের মধ্যে 2 জন অত্যন্ত সিনিয়র সিটিজেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ, এবং একজন হচ্ছেন সালেহ আহমেদ, তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, আমরা সবাই তাদেরকে স্যার ডাকি। এখানে আরেকজন ডক্টর আসিফ নজরুল, তাদের নাম উল্লেখ করে
তাদের পদত্যাগ দাবি করলো, পাশাপাশি নির্বাচন কমিশন কমিশনারদের পদত্যাগ দাবি করলো। নির্বাচন কমিশন পদত্যাগ করলে সেখানে সার্চ কমিটি, আবার কমিশন গঠন, আবার প্রক্রিয়া। আমি একটু তাহলে আলোচনা আপনি করি। বলেন যে আমি টোটাল একটু প্রক্রিয়াটি সুস্থ মনে আপনি হয় একটু কিনা? বলবেন কি যে একটা অবৈধ নির্বাচনে ইশরাকের মতো আমরা সবাই চিনি জানি অত্যন্ত রাইজিং একটা নেতা হবে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এবং বিএনপির যারা শিক্ষিত তরুণেরা অনেকে পছন্দ করে, ইশরাককে পছন্দ করে। আমি পার্সোনালি জানি এত পছন্দ করে তাকে এই অবৈধ নির্বাচনের মেয়র হওয়ার জন্য ঠেলে দেওয়ার কি দরকার ছিল? অবৈধ নির্বাচন বলতে আসলে কি বুঝাই আমরা? এই নির্বাচনের নির্দিষ্ট সময় আগেরটার মেয়াদ উত্তীর্ণ হয়, তারপর নির্বাচনের তারিখ ঘোষণা হয়, এর স্কেজিউল আসে, এর নমিনেশন পত্র কেনা, জমা দেওয়া, যাচাই বাছাই, তারপর প্রার্থী ঘোষণা, মার্কা দেওয়া, নির্বাচন ও আয়োজনের আনুষ্ঠানিকতা, সমস্ত কিছুর কোনো পর্যায়ে অবৈধতার ছাপ ছিল? আছে না। এই সবই প্রক্রিয়া মতো রাষ্ট্রীয় আইনে হয়েছে। রেজাল্ট ঘোষণার সময় অবৈধভাবে একজনকে জালিয়াতি করে বিজয়ী করা হয়, ফলাফলটা অবৈধ। আমরা প্রচলিত অর্থে নির্বাচন অবৈধ বলার মানেটা হলো এই নির্বাচনের ফলাফলটা ছিনিয়ে নিয়ে অবৈধ একজনকে ঘোষণা করা হয়েছে, এন্ড রেজাল্টটা অবৈধ। পুরা নির্বাচনী প্রক্রিয়া দেশের বিধি বিধান আইন মেনে করা হয়। এখন আপনি যদি এটা না বুঝতে চান, আমার কিছু করার নাই, এনসিপিও বুঝতে চায় না। সেই ক্ষেত্রে যেহেতু অবৈধ হচ্ছে তার এন্ড প্রোডাক্ট বা এন্ড রেজাল্ট, সেই অবৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে, অবৈধকে অবৈধ ঘোষণা করেছে আদালত। এবং সেইখানে একজন মানুষ যখন নির্বাচন করে, যারা রাজনীতি করে তারা জানে, তারা স্বপ্ন নিয়ে, পরিশ্রম নিয়ে, মেধা নিয়ে, শত শত হাজার হাজার লক্ষ নেতাকর্মী মাঠে ঘাটে দিনের পর দিন খেটে টাকা খরচ করে তারা এই নির্বাচনটা করে, জনগণকে প্রতিশ্রুতি দিয়ে তাদের জন্য কাজ করবার জন্য। এক দিনের ভোটে সন্ধ্যায় বা রাতে ঘোষণা করে অবৈধভাবে একজনকে বিজয়ী করে তারা পরাজিত করে দিয়েছেন। আজকে আপনি আগেরটাকে অবৈধ ঘোষণা করলেন, তাহলে ওর যে নেতাকর্মীকে দেওয়া প্রতিশ্রুতি, এই যে টাকা খরচ করা, এই যে কষ্ট করা, সেই রাত দিন খাটা, তার রেমুনেশন আপনি কি দিয়ে দিবেন? তার প্রাপ্তিটা কি? সুতরাং তাকে অবশ্যই ন্যায়সঙ্গত আচরণ যদি করেন, রাষ্ট্রের আইন সেটা করেছে, আদালত তার পক্ষে রায় দিয়েছে। যদি আদালত অন্যায় করে থাকে, আদালত সরকারের অধীনে, সরকার আদালতের বিরুদ্ধে ব্যবস্থা নেই, সে কথা তো আপনারা বলছেন না। আপনারা ঘুরে ফিরে শুধু ইশরাক আনছেন, কারণ এনসিপির রাজনৈতিক উদ্দেশ্য এখানে জড়িত। তারা তাদের প্রশাসক নিয়োগ দিয়ে এনসিপির উইং তৈরি করতে চায় সব জায়গায়, এর বাইরে আর কোন উদ্দেশ্য নেই। আর ইশরাক বা বিএনপির যেটা, তারা তাদের বৈধ অবস্থান, রাজনৈতিক অবস্থান, তারা বিজয়ী হওয়ার মতো রাজনীতি করেছে, নির্বাচন করেছে, তাকে আগেরটা অবৈধ করলো, কিন্তু তাকে দায়িত্ব দিবে না, সেটা মানতে রাজি না। আমি একটা যোগ করে দিই। এম আব্দুল্লাহ উনি বলেছিলেন, ইশরাক এই আন্দোলনের পরে কি বলেছে, যে মেয়র হওয়ার ইচ্ছা নেই, আমার ক্ষমতায় বসার ইচ্ছা নেই। এখানে আমি একটু বললে মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি শায়ান্ত সাখাওয়াত অত্যন্ত ভালো বলেন এবং তিনি অত্যন্ত আপডেট থাকেন বলে আমি জানি, কিন্তু এই জায়গাটাতে তার একটু ভুলের জায়গা আছে, আমি একটু ধরিয়ে দিতে চাই। এখানে নির্বাচন দুটো, চট্টগ্রাম এবং ঢাকার ক্ষেত্রে দুটো বিষয় আলাদা। চট্টগ্রামে সাহাদাত হোসেন যিনি মেয়র হয়েছেন, সেখানকার রেজাল্ট ছিল আপনি যেটা বলেছেন সেটা, সারাদিন নির্বাচন হয়েছে, কিন্তু রেজাল্টের ক্ষেত্রে জালিয়াতি করে তার প্রতিপক্ষকে জিতিয়ে দিয়েছে। এবং তিনি তখনই মামলা করেছিলেন যে ফলাফল জালিয়াতি করা হয়েছে, সেই ফলাফল বাতিল করে তাকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করার জন্য। আর ঢাকারটার বিষয় ছিল, আপনার যদি একটু স্মৃতিতে নেন তাহলে বুঝতে পারবেন, ঢাকার বিষয়টা ছিল দুপুর থেকেই সমস্ত কেন্দ্র দখল করে ফেলেছিল, কোথাও ইশরাক হোসেনের কোনো এজেন্টকে দাঁড়াতে দেয় নাই, থাকতে দেয় নাই। এবং সেই নির্বাচনে আমরা সেখানে মাঠে ঘাটে ছিলাম, দেখেছি ইশরাক হোসেন দুপুরেই ঘোষণা দিয়ে সেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। সরে দাঁড়িয়ে তিনি পরবর্তীতে যে মামলাটি করেছিলেন সেটা নির্বাচন বাতিলের মামলা করেছিলেন। সাহাদাত হোসেন করেছিলেন ফলাফল বাতিল করে, জালিয়াতির ফলাফল বাতিল করে তাকে মেয়র করার জন্য। আর ইশরাক করেছিলেন নির্বাচন বাতিল করে দেওয়ার জন্য। এই দুইটার পার্থক্যটা, এই দুইটার মেরিটগত পার্থক্য আছে। এটা জানেন তো? হ্যাঁ, এই সংশোধনী দিয়ে আপনি যদি সেভাবে সংশোধনী সহ বলতেন তাহলে আমি বুঝতাম যে এই জায়গায় আপনার কোনো গ্যাপ নাই। এখন এই সংশোধনী মূল সংশোধনী যে আবেদন করলো তার প্রেক্ষিতে তো আদালত রায় দিয়েছে। আদালত কি তার প্রথম আবেদনের প্রেক্ষিতে শুধু রায় দিয়েছে? বিতর্কটা তৈরি হয়েছে এই সংশোধনী নিয়ে। এই সংশোধনী তো আবেদনটা নিয়েই
হাইকোর্টের একটি জাজমেন্ট আছে, যেই জাজমেন্টে বলা আছে যে এই ধরনের আবেদন সংশোধন করা যাবে না। এটা নিয়ে এই পয়েন্টেই কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় এই জায়গাটাতে তারা রিজেক্ট করেছে। আমি আগেই বলেছি এই দুই পক্ষই এই ইস্যুটাকে নিয়ে যেই পরিমাণ তারা রেজিস্টনেস শো করেছে এবং এক পর্যায়ে ইগোর জায়গায় চলে গেছে। এখানে এনসিপি নিজে এটার পক্ষ হওয়াটাই এনসিপির জন্য এটা একটা ভুল রাজনীতি হয়েছে। বিষয়টা হচ্ছে যে স্থানীয় সরকার এবং ইসরাকের মধ্যে, এখন স্থানীয় সরকার উপদেষ্টা যেহেতু তাদের ছাত্রনেতা, তারা এটা এক পর্যায়ে ওন করেছে, যেটা দলগতভাবে এটা তারা করা উচিত হয় নাই। এই জায়গাটাতে কোনো দ্বিমত করার কোনো সুযোগ নাই। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় যে পয়েন্টটাতে দাঁড়িয়েছে সেই পয়েন্টটা হচ্ছে যে ওই যে একটি রায়, হ্যাঁ এটার নেপথ্যে আরো অনেক উদ্দেশ্য থাকতে পারে। আপনি যেটা বলেছেন সিটি কর্পোরেশন উত্তর তাদের মতো করে আছে, দক্ষিণটাও তাদের মতো করে রাজনৈতিক দখলদারিত্বের দল। সেটা ইস্টাক ঢাকা দক্ষিণের মেয়র হলে আমার চাইতে বেশি ব্যক্তিগতভাবে একদম মন খুলে আরেকটা কথা বলে রাখি, বেশি খুশি হব। কিন্তু আমি চাই তার সেই মেয়রশিপটা হবে একদম বিতর্কহীন। তাকে মেয়র করার জন্য আমরা যদি এখন থেকে আজকে শিডিউল ঘোষণা করি ঢাকা দক্ষিণের, যদি এখন থেকে 1 মাসের মাথায় যদি নির্বাচন দিই বিপুল ভোটে, এবং তার ধারে কাছে কেউ দাঁড়াতে পারবে না এই মেয়র হওয়ার ক্ষেত্রে, সেই পথে তো আমরা হাঁটছি না। স্থানীয় সরকার নির্বাচন আমরা এখন দেব না, সেটা হলো আরেকটা বিতর্ক। এই সব কথার সঙ্গে আমি একমত, কিন্তু আপনি যে কথা বললেন আপনার সঙ্গে কথার পার্থক্য খুব বেশি হয় নাই। ইশরাক আদালতে গেছে, সে তার আবেদনের সংশোধনী দিয়েছে, সংশোধনীর ভিত্তিতে আদালত রায় দিয়েছে, সেই আদালতের রায়ে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এইখানে স্টেক হলো 3টা বেসিক্যালি, নির্বাচন কমিশন, ইশরাক এবং সরকার। এনসিপি এইখানে রিজিড হয়ে কেন 3 জন উপদেষ্টাকে পাল্টা পদত্যাগ দাবি করতে হবে, এবং এই দাবির প্রেক্ষিতে এদেরকে নিয়ে বসা যেত, সরকারের যেই লেভেল থেকে এদের নিয়ে বসা দরকার ছিল, তাই কেন আগে সংকট তৈরি হয়েছে চিটাগাঙে বসেনি? এখন কালকে যে মিটিং হলো 3 দল বসছে না? ডক্টর ইউনূস তো এখানে সবার ঊর্ধ্বে, সে তো সবার কাছে গ্রহণযোগ্য, তার পদত্যাগের প্রশ্নই ওঠে না। এখন ওই এনসিপির ভুল, সরকারের মধ্যে কোনো কোনো উপদেষ্টার বিশেষ আকাঙ্ক্ষা বাস্তবায়নের এই যে অন্যায্য চেষ্টা, সেইটাকে এখন ঢাকবার জন্য ডক্টর ইউনূস প্রসঙ্গ সারফেস। আচ্ছা জি, আমরা পরে আসি, আর কোনো বিষয় নেই এর মধ্যে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবার স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন এম আবদুল্লাহ, রয়েছেন ডক্টর সায়ন্ত শাকাওয়াত। এম আবদুল্লাহ, আমরা ভাবছিলাম যে শনিবারের যে বৈঠকটি হলো, এবং আজকেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, অন্তত 20টি রাজনৈতিক দলের নেতারা। প্রশ্ন হলো যে কিন্তু স্বস্তি তো ফিরে আসছে না, যেটা আমরা আশা করছিলাম। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আবার শুরু হয়েছে আন্দোলন, কর্মবিরতি আজকে থেকেই। এসব কর্মসূচির কোনোটি দেশের জন্য নয়, সবগুলি কিন্তু ব্যক্তি বা গোষ্ঠীর জন্য। আমরা দেখলাম যে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে এনবিআর ভবনে কর্মসূচি পালিত হচ্ছে। সকাল থেকে কাজ বন্ধ, 2 ফটকের সামনে তারা অবস্থান নিয়েছে। সরকারি চাকরি অধ্যাদেশ যেটা জারি করা হয়েছে সেটা বাতিলের দাবিতে সচিবালয় মিছিল হচ্ছে, খুব সেন্সিটিভ জায়গায় র্যান্ডমলি মিছিল হচ্ছে, এবং তারা ঘোষণা দিয়েছে এটা বাতিল না করলে চলতেই থাকবে। তারপর আবার চাকরি শুরুতে 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দফা দাবিতে আগামীকাল সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আর যে আলোচনাটা আমরা কিছুক্ষণ আগে করছিলাম সেটি হলো ইশরাক হোসেনকে মেয়রের দাবিতে আজও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে চলছে অবস্থান কর্মসূচি। এবং একটু মজার ব্যাপার হলো এই কর্মসূচিতে কর্পোরেশনের কর্মচারীরা অংশ নিচ্ছেন। এসবের অর্থ একটাই, সরকারে আবার অস্থিতিশীলতা।
কি বলবেন আপনি? আমি আগে থেকেই বলছিলাম যে এমন একটি চেয়ার নিয়ে এত বড় কাণ্ড করছে যে চেয়ারটা 4টা খুঁটির মধ্যে 3টা খুঁটি নেই। এক হচ্ছে যে এটার নির্বাচনটাই নিয়ে মানে সেই নির্বাচনটা কোনো নির্বাচন হয় নাই। দ্বিতীয় হচ্ছে যে এটার অলরেডি মেয়াদ উত্তীর্ণ একটি অবস্থায় চলে গেছে। এছাড়া এমনভাবে জটিলতা পাকিয়েছে এই জট খুলতে গিয়ে এখন নানান ধরনের সমস্যা। একটা খুঁটি আছে, সেটা হলো আদালত থেকে রায় দিয়েছে সেটা। তো এই 3-4 খুঁটির মধ্যে 3 খুঁটিহীন একটা চেয়ারের জন্য আমাদেরকে এত কিছু করতে হবে, এত সময় ব্যয় করতে হবে, টকশোতে এত কথা বলতে হবে, রাস্তায় এত ভোগান্তি পোহাতে হবে। এটা আসলেই খুবই দুর্ভাগ্যজনক। আপনি যে অন্য আন্দোলনগুলোর কথা বললেন, জি, সে আন্দোলনগুলো তো এটা পরিকল্পনার অংশ। পতিত ফেসিবাদী শক্তি ওখানে বসে বসে প্রত্যেকদিন কিন্তু এই আন্দোলনগুলো নানান ব্যানারে অর্গানাইজ করছে। আপনি দেখবেন যে সচিবালয়ে আজকে যে ঘটনাটি ঘটেছে এবং কর বিভাগের যেটা চলছে, প্রথম কথা হলো আমি সরকারের বিষয়ে আমি বলতে চাই, একসঙ্গে এতগুলো ফ্রন্ট খুলে, যেহেতু একটি অরাজনৈতিক সরকার, তাদের একসঙ্গে এতগুলো ফ্রন্ট খুলে ফেলেছেন যে এগুলো মোকাবেলা, এমনিই তো দাবি দাওয়ার বহর, যেটা দাবির দেশে পরিণত হয়েছে, পুরা দাবির ঢাকায় রাজধানী শহরে পরিণত হয়েছে। আইনটির যে অধ্যাদেশটির কথা আপনারা বলছেন, এটা মূলত প্রশাসনিক যে সংস্কারের যে অংশ, সেই সংস্কারের অংশ হিসেবেই এটা এসছে এবং অতীতের সাংবিধানিক একটা সংশোধনী রিলেটেড ওই বিস্তারিত এখন গেলে আলোচনা অন্যদিকে চলে যাবে, সেটাতে আমি যাচ্ছি না। কিন্তু এখন সরকারি কর্মচারীরা তো গত 15 বছরে তাদের এত বেশি অবারিত স্বাধীনতা, সুযোগ সুবিধা, লুটপাট, দুর্নীতির নানানভাবে এতটা ভোগ করেছে যে তাদেরকে হঠাৎ করে একটা নিয়ন্ত্রণমূলক জায়গায় নিতে গেলে স্বাভাবিকভাবেই তাদের জন্য এটা ক্ষোভের কারণ হবে এবং সেটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেখানে বেলা 1:30টা পর্যন্ত সচিবালয় একরকম উত্তাল ছিল বলা যায়। 1:30টার দিকে তারা স্থগিত করেছে এবং তারপরে আবার একটি বিশেষ সংগঠন বলেছে যে তারা তাদের এইটা কর্মবিরতি অব্যাহত রাখবে। তো সচিবালয় প্রশাসনের সরকারের প্রাণকেন্দ্র, সেখানে যদি স্থিতিশীল পরিস্থিতি হয়, কালকে আমার অফিসে একটা মিটিং ছিল, সেখানে একজন সদস্য আছেন তথ্য মন্ত্রণালয়ের, তিনি শেষ পর্যন্ত তিনি নিজের গাড়ি নিয়ে বের হইতে পারেন নাই, গেট বন্ধ করে রেখেছে এবং তাকে মহিলা কর্মকর্তা তাকে বেশ কষ্ট করে অফিস পর্যন্ত এসে মিটিংয়ে যোগ দিতে হয়েছে। এটা হলো সরকারি কর্মকর্তার ভোগান্তি। আর সাধারণ মানুষের বা অন্যান্যদের ভোগান্তি, বা যারা সেখানে অন্যান্য কাজকর্মে যান তাদের কি অবস্থা হয় সেটা আমরা সহজে অনুমান করতে পারি। কর বিভাগের এই বিষয়টা পুরোপুরি আমাদের সংস্কারের, দীর্ঘমেয়াদী সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে, বিশেষ করে IMF থেকে আমরা যে লোন নিচ্ছি, সেখানে একটা শর্ত, অন্যতম শর্ত ছিল এটা। এবং এটা আমি কর বিভাগের যারা অভিজ্ঞ লোকজন তাদের সাথে কথা বলে দেখেছি, তারা বলছেন যে এটা খুবই ইতিবাচক একটা পদক্ষেপ। এটা আমি বোঝার চেষ্টা করার জন্য কথা বলেছি, সবাই বলেছে যে এটা কিন্তু একটা যুগান্তকারী সংস্কার, এটা দরকার ছিল। কিন্তু তারপরেও সেখানে 2-1টি ধারা আছে যেগুলো নিয়ে কর বিভাগের কর্মকর্তারা বলছেন তাদের নিয়মিত প্রমোশনের জায়গাটি বন্ধ হয়ে যাবে। এইসব বিষয়াদি নিয়ে তারা এখন সংক্ষুব্ধ হয়ে তারা আন্দোলন করছে। এই সব কিছুর পেছনে কিন্তু একটা নেপথ্য কারিগর আছেন, সেই কারিগর দিল্লিতে বসে আছেন। হয়তো এটাকে অনেকে অন্যভাবে নেবেন, বলবেন যে সব কিছুকে ঢালাওভাবে সেদিকে নেয়া, কিন্তু এটা আমাদেরকে বিশ্বাস করার কারণ হলো বিশেষ বিশেষ সময়ে আমরা দেখছি যে সেখান থেকে নানানভাবে কলকাঠি নাড়ার প্রমাণ পাওয়া যাচ্ছে। অডিও ক্লিপগুলো যেগুলো আমরা শুনতে পাচ্ছি, সেখানে কিন্তু বলা হচ্ছে যে এইভাবে কিন্তু এই হবে, এটা আমরা সরাসরি আমরা এভাবে থাকবো না, এই ধরনের অডিও ক্লিপও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো সুতরাং এটা বিশ্বাস করার কারণ আছে যে নানান ব্যানারে যেসব আন্দোলনগুলো হচ্ছে, এটার সাথে নানান, যেমন ন্যায্য কিছু দাবি দাওয়াও যেমন আছে, অধিকারের জায়গা আছে, তেমনি একইভাবে পতিত গোষ্ঠীর যে তাদের অস্থিতিশীল করার ষড়যন্ত্রের জায়গাও আছে। তো এগুলোকে মোকাবিলা করার জন্য আমি মনে করি সরকারকে আরও একটু বিচক্ষণতার পরিচয় দিতে হবে। প্রয়োজন হলে রাষ্ট্রযন্ত্র চালিয়ে নেয়ার ক্ষেত্রে যেগুলো প্রতিবন্ধকতা হওয়ার শঙ্কা তৈরি করবে, এ ধরনের বিষয়গুলো একসঙ্গে এতগুলোতে আমার মনে হয় এতগুলো না খোলাই এ ব্যাপারে আরো চিন্তা ভাবনা করার জায়গা আছে বলে আমি মনে করি। সায়ন্তন স্বাগত, কি বলবেন? আমরা আবার দেখছি সেই আন্দোলন। প্রথম কথা হলো যে এর মধ্যে সরকারকে অস্থিতিশীল করবার
প্রক্রিয়া বা চক্রান্ত কতটা সেটা ধারণা করি আমরা, কিন্তু আমরা জানি না। আবার হতেও পারে আব্দুল্লাহ ভাই যেটা বললেন, কিন্তু এটা তো আমাদের মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ 16 বছর দেশটাকে দুঃশাসনের কবলে রেখে তাদের পকেটের লোক দিয়ে কাজটা চালিয়েছে। প্রশাসনে, পুলিশে, বিচার বিভাগে, সব জায়গায়, এমনকি সংবাদ মাধ্যমে তাদের প্রচুর লোক গা ঢাকা দিয়ে কোনো রকম আছে, সবাই আছে বেশিরভাগ। বহাল তবিয়তে। সেই ক্ষেত্রে বহাল তবিয়তে, সেই ক্ষেত্রে আপনি এইটা কি কৌশলে মোকাবেলা করবেন, কতটুকু এগোলে আপনি এই অস্থিতিশীলতা হতে না দিয়ে কার্য উদ্ধার করতে পারবেন, কতখানি এগোলে আপনি এটা পারবেন না, বরং যে উদ্দেশ্য নিয়ে সরকার গঠন হয়েছে এবং আপনারা চেয়ারে বসছেন সেটা পুরোটাই ব্যাহত হবে, সেই হিসাবটা থাকা জরুরি ছিল। এখনো সময় আছে। 1 2 হলো গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকেই যেখানে এক রাখা যাচ্ছে না, তাদের সঙ্গে রাস্তায় স্ট্রিট প্রসেশন হচ্ছে, ভায়োলেন্স হচ্ছে, সেই দিকে আগাচ্ছে। প্রতিপক্ষ পদ্মাকের দাবি, পাল্টা দাবি, এই মুখী ইয়ার মার্চ, ওই মুখী মার্চ, এসব হচ্ছে। সেখানে অভিভাবকত্ব নিয়ে আলোচনায় বসে উভয় পক্ষকে ঠান্ডা করার সেই হাত বুলানোর মতো হাতের অভাব হচ্ছে। সেখানে আপনি যেই প্রশাসন দিয়ে, মূলত আপনার তো রাজনৈতিক দল না, আপনি তো নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সরকারে না, যে আপনার রুট লেভেল পর্যন্ত আপনার প্রতিনিধি ওইভাবে আছে। আপনাকে মূলত নির্ভর করতে হচ্ছে গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তির উপরে আর এই প্রশাসনের উপরে। রাজনৈতিক শক্তিগুলো এখন আপনাকে আগের মতো সহযোগিতা অনেক পক্ষই করছে না, এটা বাস্তবতা। তাহলে কি আপনার ওই প্রশাসনের উপর ডিপেন্ড করতে হবে? প্রশাসন আবার বেশিরভাগই ফ্যাসিস্টদের নিয়োজিত ব্যক্তি। ওইখানেও আপনি এই সব কর্মসূচি নিবেন, সংস্কারের বড় বড় কর্মসূচি, তো দুই দিকে একসঙ্গে আপনি সামলে পারবেন কিনা সেটা তো আপনার বিবেচনা। ফলে শুধু দায়িত্ব নিলেই হয় কিনা তার সক্ষমতা যাচাই, যে আমি এটা কতটুকু পারবো বাস্তবায়ন করতে পারবো কিনা। না পেরে যদি হাত দিয়ে ওই ভীমরুলের চাকে আপনি ঢিল মেরেছেন, কিন্তু নিজেকেও তো রক্ষা করতে হবে, নিজের আত্মরক্ষার কৌশল আপনার জানা নাই, আপনি ঢিল মেরে দাঁড়িয়ে থাকলেন, এটা বোকামি। রাষ্ট্র চালাতে হলে অভিজ্ঞতা দরকার, মেধা দরকার, কৌশল দরকার। রাজনীতি করতে হলে কৌশল দরকার, মেধা, অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা, অনেক কিছু দরকার। এই জিনিসগুলো যারা পারবে না, রাজনীতিতে ফেল করবে, রাষ্ট্র পরিচালনায় ফেল করবে, সব জায়গায় ফেল করবে, পরে অন্যের ঘাড়ে দোষ দেয়া যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনাদেরকে ভালোবেসে আমরা ওই চেয়ারে নিজের অনুরোধ করে বসিয়েছি, আপনার নিজেদের যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে সবাইকে এক রেখে চালানোর চেষ্টাটা অন্তত আমরা দেখতে চাই। সব জায়গায় পাশ করবেন এরকম না, ফেল হবেই, সবার মন জুগিয়ে চলা যাবে না, কিন্তু দৃশ্যমান যে বিষয়টা আপনার এদের কাছ থেকে আমরা দেখতে চাই, সেটাও সময় মতো পদক্ষেপটা আমরা দেখি না। যেটা আগের আলোচনায় বলেছিলাম, চিটাগাংয়ে যখন সমস্যা হলো, একজন আইনজীবীকে হত্যা করলো, সাম্প্রদায়িক একটা সমস্যা তৈরি হলো, সব দলকে ডাকলেন প্রধান উপদেষ্টা, সবাই তাকে সহযোগিতা করলো, ডান বাম ধর্মীয়পন্থী সবাই। আজকে দেশে বড় একটা সংকট তৈরি হচ্ছে, এমন সংকট যে অভিমান করে হোক বা যেভাবে হোক প্রধান উপদেষ্টা বলতে পারলেন যে এইভাবে করলে আমি আর দায়িত্ব চালাবো না, আমাকে তাহলে সরে যেতে হবে। সেই অভিমান পর্যন্ত দেখাতে এই পরিস্থিতি হলো কেন? তার ডান হাত বাম হাত তার সঙ্গের লোক আছে না, তারা কি করেন? তারা তো তার আগে এখানে ইন্টারভেন করবেন, যে তোমরাও আমাদের ভাই, তোমরাও আমাদের ভাই, তোমরা ভাইয়ে ভাইয়ে বিপদ করে আমাদের বিপদগ্রস্ত করছো, তোমরা বিপদগ্রস্ত করছো। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এরকম ইন্টারন্যাশনালি ওয়েল রেপুটেড অ্যান্ড অ্যাকসেপ্টেড ফিগার, তিনি যদি এই পরিস্থিতিতে এই পদ থেকে সরে দাঁড়ান, কে আসবে এখানে? বিএনপির মতো বড় দল, তাদের তো নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাওয়ার, নির্বাচন লাগবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই পদে না থাকলে দায়িত্ব কে নিবে? তাহলে দেশ কোন দিকে যাবে? তাহলে সেইখানেই গণ অভ্যুত্থানের পক্ষের স্টেক হোল্ডারদের যে প্রতিযোগিতা চলে, যে আমি বেশি ভূমিকা নিয়েছি, আমি বেশি ঝুঁকি নিয়েছি, আমার বেশি শহীদ হয়েছে, আমার বেশি শহীদ হয়েছে, এই যে প্রতিযোগিতা, তখন উল্টা প্রতিযোগিতা করতে হবে এদেরকেই, যে না আমরা বেশি সামনে ছিলাম না, ও ছিল, আমার বেশি এইরকম ষড়যন্ত্র বা আমি ঝুঁকি এইভাবে তোমাকে পদত্যাগ করাতে এগিয়ে যাই, ও করেছে, উল্টাটা হবে আপনি দেখবেন। সুতরাং এই সরকারকে বাঁচাতে হবে গণ অভ্যুত্থানের পক্ষের নিজেদের শক্তি, যারা তাদের বাঁচার স্বার্থে, দেশকে বাঁচানোর স্বার্থে, গণতন্ত্র, মানবাধিকার এবং দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে। যদি সেইটা রাজনৈতিক দলগুলো না বোঝে, আবার তাদেরকে বোঝানোর জন্য এরা যেহেতু কৌশলের বিষয় আছে, আধিপত্য বিস্তারের বিষয় আছে, কে কত বেশি স্টেক নিজের হাতে রাখবে সেই প্রতিযোগিতার বিষয় এটা থাকবেই।
রাজনীতিতে এটা থাকবেই, এই প্রতিযোগিতা নাই এমন জায়গা পৃথিবীতে ওটা আপনি না। পাবেন না, থাকবে। আমাদের টক শোতে একজন আলোচক এসে বলেছিলেন যে আসলে সরকারে তো সবাই রয়েছে, ইউনূস সাহেবের সরকার রয়েছে, বিএনপির সরকার রয়েছে, আধা সরকার আর কি, জামাতও আধা সরকার, এনসিপি আধা সরকার, সবাই কিন্তু আলটিমেটলি সরকারই রয়েছে। আপনি খেয়াল করে দেখেন। সবাই আছে, কিন্তু তারপরে অনৈক্যটা হচ্ছে কেন? আমার মনে হয় কোথায় যেন একটা সরকারের সঙ্গে রাজনৈতিক শক্তিগুলোর গ্যাপ আছে। বিএনপির তরফ থেকে কিন্তু এরকম একটা কথা আসছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা অ্যাপয়েন্টমেন্ট চেয়েও আলোচনার জন্য 4-5 দিন 6 দিন চেষ্টা করে অ্যাপয়েন্টমেন্ট পান না। আবার কেউ কেউ যখন তখন জি। যেতে আসতে পারেন, তখন একটা সন্দেহ তৈরি হয়। আমার মনে হয় সরকারের তরফ থেকে যদি রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে একটু ঘন ঘন একটু কথা এটা বলার বারবার বলছিলাম এই সিস্টেমটা অনুষ্ঠানে। হয়, তাহলে ভুল বুঝাবুঝি দূর হবে। দেন গতকাল বসছে, আজকের পরিস্থিতি দেখবেন অনেক ঠান্ডা হয়ে আসছে। আরেকটা জিনিস, এই যে ইশরাকের বিষয়ে যে আদালতের রায় খারিজ করে দিল, তারপরে এখন তাকে শপথ পড়াচ্ছে না। যদি সরকার মনে করে পড়াবে না, সেই ক্ষেত্রে তো ইশরাক বা বিএনপির তার গুরুজন তো আছে, তাদের সঙ্গে সরকারের তরফ থেকে একটা আলোচনা তো আলোচনার সবচেয়ে সমাধান হতে হয় পারে যে ভাই আপনারা ভবিষ্যতে নির্বাচন হলে তো এই ইশরাকই বিজয়ী হবে, জি, জি। বা আপনারই তো রাজনীতির মেইন স্টেক হোল্ডার দেশে, এখন এত বিচলিত না হয় আমাদের সহযোগিতা করেন, অথবা তারাও যদি মনে করে ইশরাকের এটা প্রাপ্য, তাহলে দিয়ে দিলেই বা জি, জি, সমস্যা জি। কোথায়? এম আব্দুল্লাহ, মাঝখানে একটা বড় ঘটনা ঘটেছে, কিন্তু রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই জিনিসটা ধামাচাপা পড়ে গিয়েছে। দেশের লুণ্ঠিত পাচার হওয়ার সম্পদ নিয়ে ব্রিটেনে যে কিছুটা নাটকীয় ঘটনা ঘটে গেল, তা বোধহয় অনেকেরই নজর এড়িয়ে গিয়েছে। বিশেষ করে যেটা বলছিলাম, রাজনৈতিক একটা উত্তেজনা চলছে, অস্থিরতা চলছে। আমরা প্রথম জানলাম, ফাইন্যান্সিয়াল টাইমস প্রথম খবরটা দেয় যে শেখ রেহানা যে বাড়িতে থাকতেন সেই বাড়িসহ সালমান এফ রহমান পুত্রের নামে কেনা দুটি বাড়ি বিক্রি বা হস্তান্তরের উপর আদালত নিষেধাজ্ঞা দিয়েছে, এবং ওই দুটোর বাজার মূল্য ৭৭ লাখ পাউন্ড, যেটা বাংলাদেশে প্রায় ১৩০ কোটি টাকা। আবার গার্ডিয়ান আরও একটি ডিটেলস নিউজে করে, সেখানে তারা বলে যে এই দুজন ব্যক্তি হলেন শেখ হাসিনার ঘনিষ্ঠজন, এবং গার্ডিয়ান যে নিউজটা প্রকাশ করেছে সেখানে কিন্তু ছবিটা ছাপাছে শেখ হাসিনার, এবং সেখানে বলা হয়েছিল যে এনসিএ ফ্রিজেস $90 মিলিয়ন অফ লন্ডন প্রপার্টি লিঙ্ক টু ফর্মার বাংলাদেশ রেজিম, শেখ হাসিনাকে বুঝিয়েছে। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর একটা কথা বলেছেন এই ঘটনার পরে। উনি বলছেন বাংলাদেশ থেকে অর্থ পাচার ও তা ফেরত আনার বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে যে চাপ তৈরি হয়েছে, সেই চাপের কারণেই যুক্তরাজ্যের লন্ডনের সম্পদ জব্দ করা হয়েছে। বিষয়টি কিভাবে দেখছেন? বাংলাদেশ থেকে লুট করে লক্ষ কোটি টাকা বিদেশের বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে রাখা হয়েছে, এবং সবচেয়ে নিরাপদ দেশগুলো যেগুলোতে সাধারণভাবে বাংলাদেশিরা যান না, এরকম অনেক দেশেও সম্পদ পাচার করা হয়েছে, যেখানে যাতে কোনো রকম এটা ফেরত আনার চেষ্টা বা সেটা সফল না হয়, এসব পরিকল্পনা। তারা তো 15 বছর ধরে লুট পরিকল্পনা করে লুটপাট করেছে। এটা যে এমনি বাদকে বাদ সুযোগ পেয়েছি করেছি তা না। তারা জানে যে ফ্যাসিজম দেশে কায়েম করেছে, যেভাবে গুম খুন নিপীড়ন যেভাবে চালিয়েছে, তারা জানে একটা সময় আমাদের কিন্তু পতন অবশ্যম্ভাবী, এবং এই পতনটা করুণ হবে এবং আমরা দেশে থাকতে পারবো না। এটা কিন্তু তারা জানতো, তাদের হিসাবের মধ্যেই ছিল। কিভাবে হিসাবের মধ্যে ছিল এটাই প্রমাণ করে, কারণ তারা কেউই দেশে কোনো লুণ্ঠিত সম্পদ দেশে রাখে নাই। মানে লুণ্ঠিত সম্পদের বলতে পারেন যে 90%ই দেশে রাখে নাই। তারা লুণ্ঠিত পুরো সম্পদটাই কিন্তু বিদেশে নিয়ে গেছে, এবং এর মধ্যে লন্ডনে জানেন যে গত ফ্যাসিস্ট সেই শেখ হাসিনার পরিবারের একটি বড় অংশ লন্ডনে থাকে, এবং শেখ রেহানাকে বলাই হতো যে তার নেশা ছিল অর্থ, এবং কেশিয়ার বলা হতো, এবং বলা হতো যে সে তার ক্ষমতার জন্য বোনের সাথে ক্ষমতা ভাগাভাগি করার তার কখনো আকাঙ্ক্ষা ছিল না। দুই বোনের মধ্যে বোঝাপড়াই ছিল, তুই যা কামায় নে, আমি একটু এটা দেখি, পলিটিক্সটা দেখি, বা ক্ষমতাটা এনজয় উপভোগ করি, এবং সেটাই আমরা দৃশ্যতেও দেখেছি। তো এই জায়গাটাতে সেখানে যে সম্পদগুলো নিয়েছে, তারা ধরে নিয়েছিল যে এই সম্পদ কখনোই চিহ্নিত করা সম্ভব হবে না, এবং ফেরত আনার তো প্রশ্নই আসে না, এইগুলো ধরে নিয়েছিল। তো এখন আমরা যেটা দেখছি, যে ঘটনাটি ঘটেছে, একটা সিগনিফিক্যান্ট বিষয় হলো যে ব্রিটেনের মিডিয়াগুলো এই যে লুণ্ঠিত সম্পদের ব্যাপারে, হাসিনার লুটের যে রাজত্ব, এটার ব্যাপারে ব্রিটেনের মিডিয়া কিন্তু সাংঘাতিকভাবে। আমি একটু যোগ করতে চাই আপনার কথার সঙ্গে।
ব্রিটেনের মূলধারার মিডিয়া এই হাসিনা পরিবারের দুর্নীতি সম্পর্কে যে খবর ছেপেছে, যত অনুসন্ধানী প্রতিবেদন এবং ছেপেছে, তারাই এবং দিয়েছে, সেটা আমরা তাদের এবং গুলো lead এবং করে শুনে ছেড়েছি। অবাক হবেন, এর বাংলাদেশে হাজার ভাগের এক কেউ ভাগও করে না। বাংলাদেশের বাংলাদেশের মিডিয়া কিছুই না। তো এই ব্রিটেনের মিডিয়া এ ব্যাপারে তাদের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, তারা ফিলিস্তিনের বিরুদ্ধে আছে, এগুলা নিয়ে আমাদের অনেক ক্ষোভের জায়গা আছে, কিন্তু তাদের নৈতিকতার জায়গাটা কিন্তু নিজেদের এটাই ব্যাপারে না। অন্তত নিজেদের ব্যাপারে, নিজের রাষ্ট্রে, দেশে নৈতিকতার ব্যাপারে, দুর্নীতির বিরুদ্ধে তাদের যে জিরো টলারেন্স, সেটা আমাদের শেখ হাসিনার মতো মুখে জিরো টলারেন্স দিয়ে ফেনা তোলার সেই বিষয় না। তো সেখানে কিন্তু আমরা ধারাবাহিকভাবে তারা এটাকে ফলো করছে, এবং আমরা এর আগে যে টিউলিপের ব্যাপারে যে নিউজগুলো এসছে, এটা বাংলাদেশের কারো পক্ষে এগুলো উদ্ঘাটন করা সম্ভব ছিল না, তারা উদ্ঘাটন করে দিয়েছে বলে আমরা এটা জানতে পেরেছি। আমি আরেকটু ধন্যবাদ এখানে দিতে চাই যে এই যে তাদের ব্রিটেনে যে সম্পদটা প্রায় 1500 কোটি টাকার, যেটা গার্ডিয়ান যেটা করেছে 1500 কোটি টাকার সম্পদ যে জব্দ করার ঘটনাটা, এটার পিছনে আমি আরেকটা লোককে কৃতিত্ব দিতে চাই, সেটা হচ্ছেন যে বর্তমান দুদক চেয়ারম্যান। এই বর্তমান দুদক চেয়ারম্যান দায়িত্ব নেয়ার পর সত্যিকার অর্থে আমাদের অন্যদিকে খুনিদের বিচারের সাইডটাতে আমাদের অনেক বিলম্ব হচ্ছে, নানান ধরনের স্থবিরতার জায়গা আছে, আশানুরূপভাবে অগ্রসর হচ্ছে না, এই বিষয়গুলো আছে। অন্যান্য প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক মতো মানে আশানুরূপভাবে কাজ করছে না, কিন্তু আমি অত্যন্ত নিবিড়ভাবে আমি পর্যবেক্ষণ করে দেখছি বর্তমান দুদক চেয়ারম্যান দায়িত্ব নেয়ার পরে একেবারে প্রত্যেক দিনই আমরা এই লুটেরাদের এই দুর্নীতির জায়গাটাতে আমরা অগ্রগতি দেখছি। প্রত্যেক দিনই কোনো না কোনো মামলা হচ্ছে, এবং বিশ্বব্যাপী এই লুটের টাকাগুলো উদ্ধার করার ক্ষেত্রে তার দক্ষতার জায়গাটা আমি নানানভাবে যারা সেখানে তার সাথে কাজ করেন, রিপোর্টিং করেন, তাদের সাথে কথা বলেও জানতে পেরেছি এই দক্ষতার জায়গাটাতে তাকে যথেষ্ট প্রশংসা করার জায়গা আছে। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা যেটা বললেন, তিনি কাজের চাইতে কথা বেশি বলছেন আমি মনে করি, কিন্তু সেটা আপনি ডিফার করতে পারেন, কিন্তু তার এই জায়গাটাতে বাংলাদেশ ব্যাংকের সাইড থেকে যেটুকু পাওয়ার কথা ছিল তার চাইতে অনেক বেশি আমরা অন্য সাইড থেকে সাপোর্টটা দেখছি। এবং তিনি এর আগে লন্ডন সফর করেছেন এই বিষয়ে। হ্যাঁ, সেটা ঠিক আছে, লন্ডন এই ইস্যুতে, কিন্তু এই জায়গাটাতে মানে জব্দ করার ক্ষেত্রে মূলত এই উদ্যোগটা মূলত দুদকের সাইড থেকেই বিশেষভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে আগামী দিনগুলোতে বিশ্বের যেখানেই এদের সম্পদ আছে, এই উদাহরণ হিসেবে এটা কেন সম্ভব হচ্ছে, যখন আপনার জাতিসংঘের মাধ্যমে এরা প্রমাণিত হয়েছে, একদিকে তারা খুনের সাথে জড়িত, অন্যদিকে লুটপাটের বিষয়টাও সারা বিশ্বব্যাপী যেহেতু জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে, এই জন্যই কিন্তু ওই সরকারগুলো তারা এটাকে গুরুত্ব সহকারে নিচ্ছে, এবং সেখানকার মিডিয়াগুলো এটাকে মনে করছে না যে এটা কোনো রাজনৈতিক বিষয়, এটা সত্যিকারের অপরাধ, করাপশন, এইভাবে নিয়েই কিন্তু এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। সায়ন্ত সাখাওয়াত, আমরা যেটা বলছিলাম যে দ্য গার্ডিয়ান কিন্তু একটু ডিটেলস দিয়েছে, এবং সেখানে তারা বলেছে যুক্তরাজ্যে যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি আছে তারা টোটাল 9টা আদেশ পেয়েছে সম্পদ জব্দ করার জন্য। এই জব্দের পরিমাণটা হয়েছে, তারা দিয়েছিল এখানে সংখ্যাটা উল্লেখ করেছিল 130 কোটি টাকা, কিন্তু গার্ডিয়ান দিয়েছে টোটাল সম্পদ যেটা জব্দ করা হয়েছে সেটা হলো 1479 কোটি টাকা, প্রায় 1,500 কোটি টাকা। এবং এইটা ঘটনাটি এত গুরুত্বপূর্ণ এই কারণে যে বিদেশের সম্পদ এরকম চিহ্নিত হবে, যারা আমাদের এখান থেকে লুটপাট করে নিয়ে গেছে, এটা কিন্তু কেউ আশা করেনি যে নিয়ে গেছে তো নিয়ে গেছে, সেখানে উপভোগ করবে, বিলাসবহুল জীবনযাপন করবো। তো সম্ভবত টিউলিপকে কেন্দ্র করে অন্য কোনো জায়গায় হোক বা না হোক, ব্রিটেনে কিন্তু ঘটনাটি একেবারে আলাদা একটা চেহারা নিয়েছে, এবং যেটা আমরা আশাবাদী হতে পারি। কি বলবেন আপনি? এর আগেও ব্রিটেনের সংবাদ মাধ্যমে টিউলিপ, তার শেখ পরিবার এবং রাশিয়ার সঙ্গে তাদের যোগাযোগ, অর্থের লেনদেন, নানান বিষয়গুলো সামনে এসছে। যেটা আব্দুল্লাহ ভাই বলছিলেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যমে তো এগুলো ওইভাবে নিজেদের থেকে ওইরকম আমাদের হাতের কাছের পানি আমি পান করি না, দূর থেকে একজনে পান করে, তারপর আমি ওইটার অনুবাদ করে বলি যে আধা গ্লাস খেয়েছে ও, বিষয়টা ওইরকম। আর একটা হচ্ছে বাংলাদেশকে আপনি আব্দুল্লাহ ভাই যতই ক্রেডিট দেখ, আসলে এই 9 মাসের মধ্যে আমি এই ক্ষেত্রে খুব অগ্রগতি এরকম দেখি না কেন দেখেন, আমাদের রাজনৈতিক শক্তিগুলো খুচরা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নিজেরা অন্তর্কলহে লিপ্ত, আর সরকার
সংস্কারের সমুদ্রে সাঁতার কাটছে, হাবুডুবু কাটছে। আমরা এই দেখছি, আর কেউ হাততালি দেখছি, কেউ আহাহু করছি। কিন্তু কার্যত বড় বড় যেই জায়গাগুলো ছিল, যেটা আমাদের আশাবাদী করতে পারতো, সেটা খুব দেখি না। যেমন ধরেন, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি যে বিভিন্ন বছরের রিপোর্ট দিত যে আমাদের যে কত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, সে বিষয়টা অতিরঞ্জিত ছিল না, ঠিক ছিল, বা সত্যি সত্যি কোন দেশে কত টাকা পাচার করেছে এই ফ্যাসিবাদ 16 বছরে, সেই রিপোর্টটা এই সরকার আমাদের এখনো ক্লিয়ার করতে পারেনি। এক। দুই হলো, এই সেকেন্ড হোমের নামে বিভিন্ন দেশে বাংলাদেশের রাজনীতিবিদ বা ব্যবসা বা আমলাদের মধ্যে, ব্যবসায়ী আমলাদের মধ্যে কারা কারা গেছে, তার দলীয় সংশ্লিষ্ট থেকে, এবং কি পরিমাণ টাকা তারা পাচার করেছে, তার কোনো তালিকাও আমরা পাইনি। বারবার চেয়ে আওয়ামী লীগও দেয়, ফ্যাসিবাদ সরকারও দেয়নি, এরাও এইদিকে কোনো কাজ করছে বলেই জানি না। তৃতীয়ত, বেগমপাড়া নামে একটা পপুলিস্ট কথা চালু আছে বহু বছর ধরে, কানাডার বেগমপাড়া। ওই বেগমপাড়ার বেগম কারা, তার সাহেবরা কারা, এইটা বের করা খুব কঠিন কিছু ছিল না। না সংবাদ মাধ্যম সে বিষয়ে ইনভেস্টিগেটিভ কিছু করছে, না সরকার সেটা বের করছে। সুইস ব্যাংকে টাকা রাখার যে মালিক যারা বাংলাদেশের, সে বিষয় নাই। বরং 2024 জানুয়ারি নির্বাচনের আগে আমেরিকা কিছু কিছু তালিকা ছাড়ছিল যে বাংলাদেশের পুলিশ অফিসারদের মধ্যে কতজন আছে, সচিবদের মধ্যে কতজনের বাড়ি আছে, ব্যবসা আছে, সেই সব। সেরকম 2টা তালিকাও আমরা 9 মাসে কিন্তু পাইনি। ফলে দেশের মধ্যে চোরদের ধরার যে প্রক্রিয়া, সেটা খুব স্লো। বিদেশে যে চোররা অবস্থান করছে, আপনি টাকা ফেরত আনা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, অনেক জটিল প্রক্রিয়া, সময় সাপেক্ষ। কিন্তু চোরদের মুখোশ উন্মোচন করা, তালিকা দেওয়া, এক্সপোজড করা, মানুষ যেন তাদেরকে ঘৃণা করতে পারে, চিনতে পারে, বলতে পারে তুই চোর, এই চোরের প্রজন্ম এই দেশে এরা আছে, সেই সুযোগটুকু তো এরা 9 মাস আমাদের বিন্দুমাত্র আশার আলো দেখাতে পারেনি। ফলে কোনো কোনো ব্যক্তি বিশেষ সৎভাবে কাজ করছেন, এটা যেমন আছে, সামগ্রিকভাবে সরকারের যে উদ্যোগটা, যেই সব জায়গা আমাদের আরও আশান্বিত করত, বিচার, লুণ্ঠিত অর্থ অন্তত এক্সপোজড করা, চিহ্নিত করা, ফেরত তো আসা সময় সাপেক্ষ বলছি, কিন্তু চিহ্নিত করার কাজটা করেন, সেই সব জায়গায় এখন এরা অনেক দূরে আছে। বরং দেশের মধ্যে এই যে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে রাজনৈতিক অন্তর্কল, এবং তারা পক্ষ বিপক্ষ হয়ে মান অভিমান এইসব নিয়ে ব্যস্ত থাকছি। আমরা মূলত ফ্যাসিবাদের 16 বছরের অনাচারের বিষয়টা ভুলতে বসেছি। এখন তাদের এই দুর্নীতি নিয়ে, টাকা পাচার নিয়ে, তাদের গুমখুন নিয়ে ডকুমেন্টারি, আলোচনা, সেমিনার সরকারের তরফ থেকে করা, বা একটা শ্বেতপত্র বের হচ্ছে। আচ্ছা, রাজনৈতিক দলগুলির কোনো দায়িত্ব নেই, তারা তো ভুলে গেছে। অবশ্যই দায়িত্ব আছে, তারা কিন্তু ভুলে গেছে, তাদের দায়িত্ব আরো বেশি। তাদের দায়িত্ব বেশি। প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে সক্ষমতা আছে বড় দল, তাদের উচিত ছিল এই ফ্যাসিবাদের পক্ষ নিয়ে কারা কারা এই অনাচারগুলো করেছে, কারা টাকা পাচার করেছে, কারা দম্ভ করেছে, কারা দেশকে ধ্বংসের দিকে, এই লিস্টগুলো রাজনৈতিক দলগুলি যদি প্রত্যেকের মতো করে, শ্বেতপত্র প্রকাশ করে, যাচাই বাছাই করে, তথ্য প্রমাণ সহ, এই সরকারের জন্য উপকার হতো। ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা আসবে, তারাও এইটার উপর ভিত্তি ধরে বিচারের আওতায় আনার জন্য কাজ করতে পারতো। এখন কেউ হয়তো অতটা জড়িত ছিল না, তাকেও সুযোগ বুঝে আমার কথার সঙ্গে না মিললে ট্যাগ লাগিয়ে দিচ্ছি ফ্যাসিবাদের দোসর। আবার কেউ অত্যন্ত জঘন্যভাবে সম্পৃক্ত ছিল, সেও আবার রং বদলে এখন প্রশাসন এইখানে ওইখানে রাজনৈতিক দলে ভিড়ে যাচ্ছে। অলিগারদের তো সব রাজনৈতিক দল আশ্রয় দিচ্ছে, সেটা তো দুঃখজনক। ভাই, আমার ভাইকে যে মেরেছে, তার সঙ্গে আমার সন্ধি হচ্ছে, আমাকে যে জেল খাটিয়েছে, আমাকে গুম করেছে, তার সঙ্গে আমার সন্ধি হচ্ছে। আপনি ন্যায্যতার প্রশ্নে যে অন্যায় করেনি সে যেন একটুও ভিকটিম না হয়, সেটা ন্যায্যতা। কিন্তু যে ভয়াবহ অন্যায় করেছে, তাকে শুধুমাত্র স্বার্থের কারণে যে আপনাকে সে সমর্থন দিবে রাজনৈতিক কৌশলে, আপনার শত্রু সে, তাই তাকে বন্ধু বানিয়ে ফেলবেন, তাহলে তো দেশের যেই রাজনৈতিক কালচারের পরিবর্তন আমরা চাই, সেটা হবে না। এবং এই জন্য রাজনৈতিক সকল শক্তির মধ্যে ঐক্যটা দরকার। আমি বারবার আপনার অনুষ্ঠানে বলেছি, সরকারের অভিভাবক সুলভ আচরণটা খুব প্রত্যাশিত। এম আব্দুল্লাহ এবং ডক্টর সায়ন্ত সাখাওয়াত, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।